আজ থাক, কাল থেকে শুরু করব এই কথাটি কি আপনি নিজেকে প্রায়ই বলেন? যদি বলেন, তবে আপনি টুমরো ট্র্যাপ বা আগামীকালের ফাঁদে পা দিয়েছেন। যে আগামীকালের ওপর আপনি ভরসা করছেন, সেটি আসলে কখনোই আসে না। আজ আমরা জানব কিভাবে এই মগজের খেলা বা মাইন্ড গেমকে হারিয়ে এখনই কাজ শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, আমি বুলবুল, আর আপনারা দেখছেন বুক এক্সপ্লোরার। আজকের এপিসোডটি অন্য সব দিনের চেয়ে একটু আলাদা এবং অনেক স্পেশাল, কারণ আজ আমরা শুধু একটি বইয়ের ওপরের ভাষা ধারণা নেব না, বরং আমরা লুসিয়া জর্জিওর লেখা যুগান্তকারী বই সেলফ ডিসিপ্লিনের প্রতিটি অধ্যায়, প্রতিটি কনসেপ্ট এবং প্রতিটি সাইকোলজিক্যাল হ্যাক নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি নিজের জীবন নিয়ে সিরিয়াস হন, তবে আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি একটি অনলাইন কোর্স বা মাস্টার ক্লাস হিসেবে দেখার জন্য। প্রয়োজন হলে খাতা কলম নিয়ে বসুন, কারণ আগামী 1 ঘন্টায় আমরা আপনার চিন্তাধারা এবং কাজের ধরন দুটোই বদলে ফেলার চেষ্টা করব। আমরা ভিডিওর শুরুতে যে টুমরো ট্র্যাপ বা আগামীকালের ফাঁদের কথা বললাম, সেটি আসলে কি? কেন আমাদের মস্তিষ্ক সবসময় কঠিন কাজগুলো আগামীকালের জন্য ফেলে রাখে? লুসিয়া জর্জিও তার বইতে খুব সুন্দর করে এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, সমস্যাটা আপনার অলসতা নয়, সমস্যাটা হলো আমাদের মস্তিষ্কের গঠন। আমাদের ব্রেন মূলত ডিজাইন করা হয়েছে আমাদের সার্ভাইভাল বা টিকে থাকার জন্য, আমাদের সফল করার জন্য নয়। যখনই আপনি নতুন বা কঠিন কোনো কাজ করতে যান, আপনার মস্তিষ্ক সেটাকে বিপদ বা শক্তির অপচয় হিসেবে দেখে এবং আপনাকে থামিয়ে দেয়। সে আপনাকে বলে, এখন একটু বিশ্রাম নাও, কাল সকালে নতুন উদ্যমে শুরু করা যাবে। কিন্তু লুসিয়া জর্জিও আমাদের মনে করিয়ে দিচ্ছেন একটি নিষ্ঠুর সত্য। সেই কাল বা টুমরো কখনোই আসে না, কারণ যখন কালকের সকালটা আসে, তখন সেটা আর কাল থাকে না, সেটা হয়ে যায় আজ। আর আপনার মস্তিষ্ক আবারও সেই কাজটিকে পরবর্তী কালের জন্য ঠেলে দেয়। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর কেটে যায়, কিন্তু আমাদের স্বপ্নের প্রজেক্টগুলো আর শুরু করা হয় না। এই বইটিতে লেখক সেলফ ডিসিপ্লিনকে কোনো শাস্তি হিসেবে দেখেননি। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা মানে হলো নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা, জীবনকে উপভোগ না করা। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। লুসিয়া জর্জিও বলছেন, সেলফ ডিসিপ্লিন ইজ অ্যাকচুয়ালি ফ্রিডম, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণই হল প্রকৃত স্বাধীনতা। একটু ভেবে দেখুন তো, আপনি কি সত্যিই স্বাধীন? যদি আপনি সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আসা মাত্রই ফোন হাতে নিতে বাধ্য হন, তাহলে কি আপনি স্বাধীন? নাকি আপনি অ্যাপ ডেভেলপারদের তৈরি করা অ্যালগোরিদমের দাস? যদি আপনি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড দেখলেই নিজেকে আটকাতে না পারেন, তাহলে কি আপনি স্বাধীন? নাকি আপনি আপনার জিহ্বা বা স্বাদের দাস? প্রকৃত স্বাধীনতা হলো তখন যখন আপনি যা করতে চান ঠিক সেটাই করতে পারেন। আপনার মুড বা আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ঠিক এই পাওয়ারটি কিভাবে অর্জন করা যায় তা শিখব। এই পুরো ভিডিওতে আমরা বইটিকে 5টি প্রধান অংশে ভাগ করে আলোচনা করব। 1. ডিসিপ্লিন সম্পর্কে আমাদের ভুল ধারণা এবং সঠিক মাইন্ডসেট। 2. কিভাবে অ্যাকশন বায়াস তৈরি করবেন বা ভাবনার আগেই কাজ শুরু করবেন। 3. ফোকাস ধরে রাখার জন্য ডোপামিন ডিটক্স এবং পরিবেশ পরিবর্তন। 4. কঠিন সময়েও কাজ চালিয়ে যাওয়ার মানসিক শক্তি। এবং সবশেষে একটি দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করা যা আপনাকে ক্লান্ত করবে না। আপনারা যারা মনে করেন যে আমার দ্বারা এসব হবে না বা আমার ইচ্ছাশক্তি খুব দুর্বল, তাদের জন্য আমার কাছে একটি সুখবর আছে। লুসিয়া জর্জিওর মতে সেলফ ডিসিপ্লিন কোনো জন্মগত প্রতিভা নয়, এটি একটি মাসেল বা পেশির মতো। আপনি জিমে গিয়ে যেমন শরীরচর্চা করে পেশি শক্তিশালী করেন, ঠিক সেমনি প্রতিদিন ছোট ছোট অভ্যাসের মাধ্যমে ডিসিপ্লিন মাসেলকেও শক্তিশালী করা যায়। আজকের এই দীর্ঘ আলোচনায় আমি আপনাদের সেই প্র্যাকটিক্যাল এক্সারসাইজগুলো দেব। আমরা কোনো তাত্ত্বিক বা থিওরিটিক্যাল কথা বলবো না, যা শুনলে ভালো লাগে কিন্তু কাজে লাগানো যায় না। আমরা কথা বলবো 3 সেকেন্ড রুল নিয়ে, আমরা কথা বলবো পোমোডোরো টেকনিকের মডিফাইড ভার্সন নিয়ে, এবং আমরা জানব কিভাবে নিজের ব্রেনকে হ্যাক করে কঠিন কাজকে সহজ করা যায়। তাই বন্ধুরা, আপনি যদি আপনার জীবনের চালকের আসনে নিজেকে বসাতে চান, যদি আপনি সেই 1% মানুষের দলে নাম লেখাতে চান যারা শুধু স্বপ্ন দেখে না বরং স্বপ্ন পূরণ করে, তাহলে এই ভিডিওর প্রতিটি মিনিট আপনার জন্য গুরুত্বপূর্ণ। চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং প্রথমে বুঝি কেন আমরা ব্যর্থ হই, আমাদের সাইকোলজির কোন লুপহোল দিয়ে আমাদের সময়গুলো বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা পার্ট 1-এ জেনেছি যে আগামীকাল হলো একটি ফাঁদ। এখন আমরা আরও গভীরে যাব। আমাদের বুঝতে হবে কেন আমরা জেনে শুনেও ভুল সিদ্ধান্ত নিই, কেন আমরা জানি যে জাঙ্ক ফুড খাওয়া খারাপ তবুও খাই, কেন জানি পড়ালেখা করা দরকার তবুও নেটফ্লিক্স দেখি। লুসিয়া জর্জিও তার বইতে একটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট শেয়ার করেছেন। তা হলো আমাদের প্রেজেন্ট সেলফ বা বর্তমান সত্তা এবং ফিউচার সেলফ বা ভবিষ্যৎ সত্তার মধ্যকার দ্বন্দ্ব। আমাদের মস্তিষ্ক মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে কাজ করে।
একটি অংশ হলো আমাদের আদিম মস্তিষ্ক বা প্রিমিটিভ ব্রেইন, যা সব সময় তাৎক্ষণিক সুখ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়। এটি সেই ছোট বাচ্চার মতো যে এক্ষুনি চকলেট চায়, ভবিষ্যতের দাঁত ব্যথার কথা সে ভাবে না। আর অন্য অংশটি হলো আমাদের যৌক্তিক মস্তিষ্ক বা প্রিফ্রন্টাল কর্টেক্স, যা ভবিষ্যতের কথা ভাবে, পরিকল্পনা করে এবং স্বপ্ন দেখে। সমস্যা হলো, যখনই আপনি কোনো কঠিন কাজ করতে যান, আপনার আদিম মস্তিষ্ক চিৎকার করে ওঠে। সে বলে, এটা বোরিং, এটা কঠিন, এটা করে এখন কি লাভ, তার চেয়ে বরং ফেসবুক স্ক্রল করো, ভালো লাগবে। এই ভালো লাগাটাই হলো ডোপামিন, আর অধিকাংশ মানুষ এই তাৎক্ষণিক ভালো লাগার কাছে হেরে যায়। বইটিতে লেখিকা খুব সুন্দর করে বুঝিয়েছেন যে সেলফ ডিসিপ্লিন আসলে কোনো জাদুর কাঠি নয়, এটি হলো আপনার প্রেজেন্ট সেলফের সাথে যুদ্ধ করে আপনার ফিউচার সেলফকে জিতিয়ে দেওয়া। যখন আপনি সকালে ব্যায়াম করার সিদ্ধান্ত নেন, তখন আপনার শরীর বা বর্তমান সত্তা আরাম চায়, কিন্তু আপনার মন বা ভবিষ্যৎ সত্তা সুস্বাস্থ্য চায়। ডিসিপ্লিন হলো সেই সেতু যা এই দুটির মধ্যে সংযোগ তৈরি করে। লুসিয়া জর্জিও এখানে একটি মিথ বা ভুল ধারণা ভেঙে দিয়েছেন। আমরা ভাবি যারা খুব ডিসিপ্লিনড বা নিয়ম মেনে চলে তাদের হয়তো কোনো কষ্ট হয় না, তাদের ইচ্ছাশক্তি হয়তো পাথরের মতো শক্ত। কিন্তু বাস্তবতা ভিন্ন, কষ্ট সবারই হয়। যে ব্যক্তি প্রতিদিন ভোর 5টায় ওঠে দৌড়াতে যান, তারও বিছানা ছাড়তে কষ্ট হয়। যে ব্যক্তি ডায়েট করেন, তারও পিৎজা খেতে ইচ্ছে করে। কিন্তু পার্থক্যটা হলো তারা কষ্টের ধরনটা বেছে নিয়েছেন। বইয়ের একটি বিখ্যাত উক্তি আছে যা আমি আপনাদের নোট করতে বলবো। We must all suffer from one of two pains, the pain of discipline or the pain of regret. অর্থাৎ আমাদের সবাইকেই দুটি কষ্টের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে, হয় শৃঙ্খলার কষ্ট অথবা অনুশোচনার কষ্ট। শৃঙ্খলার কষ্ট তীব্র কিন্তু ক্ষণস্থায়ী। আপনি যখন জিমে গিয়ে ওজন তোলেন তখন কষ্ট হয়, কিন্তু 1 ঘন্টা পর সেই কষ্টটা গর্বে পরিণত হয়। অন্যদিকে অনুশোচনার কষ্ট ধীর এবং দীর্ঘস্থায়ী। আজ কাজ না করার যে আরাম, তা 1 বছর পর ব্যর্থতার গ্লানি হয়ে ফিরে আসবে। তখন সেই কষ্টটা অনেক বেশি যন্ত্রণাদায়ক হবে। লেখিকা আমাদের প্রশ্ন করছেন, আপনি কোন কষ্টটা বেছে নেবেন? এখন চলুন আমরা বইয়ের আলোকে আলোচনা করি কেন আমাদের ফোকাস এত দ্রুত ভেঙে যায়। এর পেছনে সবচেয়ে বড় শত্রু হল পারফেক্ট সময়ের অপেক্ষা করা। আমরা অনেকেই ভাবি মুড ভালো হলে পড়তে বসব বা পরিবেশ শান্ত হলে কাজ শুরু করব। লুসিয়া জর্জিও এটাকে প্রোক্রাস্টিনেশনের বা গড়িমসি করার সবচেয়ে বড় অজুহাত বলছেন। বইটিতে বলা হয়েছে, আপনি যদি মুড বা আবেগের উপর নির্ভর করে কাজ করেন, তবে আপনি কখনোই ধারাবাহিক হতে পারবেন না, কারণ আবেগ বাতাসের মতো সব সময় বদলায়। ডিসিপ্লিনড মানুষরা মুড ভালো থাকার অপেক্ষায় বসে থাকেন না, তারা কাজ শুরু করেন এবং মজার ব্যাপার হলো কাজ শুরু করার কিছুক্ষণ পরেই মুড ভালো হতে শুরু করে। এটাকে সাইকোলজিতে বলা হয় অ্যাকশন লিডস টু মোটিভেশন। আমরা উল্টোটা ভাবি, আমরা ভাবি আগে মোটিভেশন আসবে, তারপর অ্যাকশন নেব। কিন্তু লুসিয়া জর্জিও বলছেন, আগে অ্যাকশন নিন বা কাজ শুরু করুন, মোটিভেশন আপনাকে অনুসরণ করবে। এই পর্যায়ে এসে আমাদের বুঝতে হবে যে আমাদের মস্তিষ্ক সব সময় এনার্জি বা শক্তি বাঁচাতে চায়। কঠিন কাজ মানেই বেশি শক্তি খরচ, তাই ব্রেন আপনাকে থামিয়ে দেয়। কিন্তু আপনি যদি এই মেকানিজমটা বোঝেন, তাহলে আপনি নিজেকে হ্যাক করতে পারবেন। লুসিয়া জর্জিও পরামর্শ দিচ্ছেন, নিজের লক্ষ্যগুলোকে এমনভাবে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলুন যাতে মস্তিষ্ক সেটাকে হুমকি বা বড় কাজ মনে না করে। যেমন আপনি যদি ভাবেন আমি পুরো বইটা শেষ করব, তাহলে মস্তিষ্ক ভয় পাবে। কিন্তু যদি বলেন আমি শুধু 5 মিনিট পড়ব, তাহলে মস্তিষ্ক বাধা দেবে না। আর একবার 5 মিনিট পড়া শুরু করলে দেখা যায় আমরা সহজেই 1 ঘন্টা পড়ে ফেলতে পারি। তো বন্ধুরা, পার্ট 2 এর সারমর্ম হল আপনার অলসতা আপনার চারিত্রিক দোষ নয়, এটি মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মানুষ হিসেবে আমাদের ক্ষমতা আছে এই প্রক্রিয়াকে ওভাররাইড করার। আমাদের বুঝতে হবে যে তাৎক্ষণিক সুখ আসলে সুখ নয়, এটি ভবিষ্যতের দুঃখের কারণ। আর ডিসিপ্লিনের কষ্ট আসলে কষ্ট নয়, এটি ভবিষ্যতের আনন্দের চাবিকাঠি। এখন প্রশ্ন হল, এই তাত্ত্বিক কথাগুলো আমরা বাস্তবে কিভাবে প্রয়োগ করব? যখন আলসেমি লাগবে তখন ঠিক কি করলে আমরা সাথে সাথে উঠে কাজ শুরু করতে পারব? লুসিয়া জর্জিও বইটিতে কিছু অসাধারণ প্র্যাকটিক্যাল টুলস বা টেকনিক দিয়েছেন, যা আমরা ভিডিওর পরের অংশে আলোচনা করব। বিশেষ করে 3 সেকেন্ড রুল এবং পরিবেশ ডিজাইনিং, এই দুটি টেকনিক আমার জীবন বদলে দিয়েছে এবং আমি নিশ্চিত আপনাদেরও দেবে। চলুন আমরা পরবর্তী অংশে যাই এবং শিখি কিভাবে অ্যাকশন নেওয়া শুরু করতে হয়। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম কেন আমরা কাজ করি না। এখন আমরা জানব কিভাবে কাজ শুরু করতে হয়। লুসিয়া জর্জিও তার বই সেলফ ডিসিপ্লিনে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দ্য ডিস্টেন্স বিটুইন ইয়োর ড্রিম অ্যান্ড রিয়ালিটি ইজ কল্ড অ্যাকশন। অর্থাৎ স্বপ্ন এবং বাস্তবতার মাঝখানের দূরত্বটুকুর নাম হল কাজ।
আমরা অনেকেই অ্যানালিসিস প্যারালিসিস বা অতিরিক্ত চিন্তার রোগে ভুগি। কোনো কাজ শুরু করার আগে আমরা এত বেশি ভাবি যে আমাদের এনার্জি ওখানেই শেষ হয়ে যায়। আপনি হয়তো টেবিলে বসলেন পড়ার জন্য, কিন্তু তারপর ভাবতে শুরু করলেন কোন অধ্যায় দিয়ে শুরু করব, এই নোটসগুলো কি ঠিক আছে, আচ্ছা আগে একটু কফি খেয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে বসব। এই যে অতিরিক্ত ভাবনা, এটাই হলো অ্যাকশনের শত্রু। এই সমস্যা সমাধানের জন্য বইটিতে একটি অসাধারণ টেকনিক দেওয়া হয়েছে, যাকে বলা হয় দ্য 3 সেকেন্ড রুল বা 3 সেকেন্ডের নিয়ম। টেকনিকটা খুব সিম্পল, কিন্তু এর প্রভাব মারাত্মক। নিয়মটা হলো, যখনই আপনার মনে হবে কোনো কাজ করা দরকার, আপনি নিজেকে কোনো চিন্তার সুযোগ দেবেন না। মনে মনে 3 থেকে 1 পর্যন্ত উল্টো গুনবেন, 3, 2, 1, এবং সাথে সাথে কাজটা শুরু করবেন। কেন এটা কাজ করে? লুসিয়া জর্জিও ব্যাখ্যা করছেন যে আমাদের মস্তিষ্কের একটি উইন্ডো বা জানালা আছে। যখন কোনো আইডিয়া আপনার মাথায় আসে, যেমন এখনই বিছানা ছেড়ে ওঠা দরকার, তখন আপনার হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে। 5 সেকেন্ডের বেশি সময় পার হয়ে গেলে আপনার আদিম মস্তিষ্ক বা ইমোশনাল ব্রেন অজুহাত তৈরি করা শুরু করে। সে বলবে, আজ খুব শীত, কাল তো অনেক কাজ করেছ, আজ একটু ঘুমাও, এখন তো মুড নেই। কিন্তু যখন আপনি 3, 2, 1 গুণে সাথে সাথে ফিজিক্যালি মুভ করেন বা নড়ে চড়ে ওঠেন, তখন আপনি আপনার মস্তিষ্কের সেই অজুহাত তৈরির প্রক্রিয়াটাকে হ্যাক বা বাইপাস করে ফেলেন। এটা অনেকটা রকেটের লঞ্চিংয়ের মতো। 3, 2, 1, ব্লাস্ট অফ। আপনি আর পিছু হটতে পারবেন না। বুলবুল হিসেবে আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, আগামীকাল সকালে যখন অ্যালার্ম বাজবে, নিজেকে কোনো যুক্তি দেবেন না। অ্যালার্মের সাথে সাথে 3, 2, 1 গুনুন এবং লেপ সরিয়ে উঠে পড়ুন। দেখবেন দিনের শুরুটা যদি বিজয়ের মাধ্যমে হয়, তবে পুরো দিনটাই আপনার নিয়ন্ত্রণে থাকবে। দ্বিতীয় যে টেকনিকটি লুসিয়া জর্জিও শেয়ার করেছেন, তা হল দ্য 5 মিনিট রুল বা 5 মিনিটের নিয়ম। আমরা অনেক সময় কাজ শুরু করতে ভয় পাই, কারণ কাজটা আমাদের কাছে পাহাড়ের মতো মনে হয়। ধরুন আপনাকে 100 পৃষ্ঠার একটি অ্যাসাইনমেন্ট লিখতে হবে। মস্তিষ্ক ভাবছে, ওরে বাবা, এটা শেষ করতে তো 3 দিন লাগবে। এই ভয় থেকেই আমরা কাজটা পিছিয়ে দিই। বইটিতে লেখিকা পরামর্শ দিচ্ছেন, নিজের সাথে একটা চুক্তি করুন। নিজেকে বলুন, আমি পুরো কাজটা করব না, আমি মাত্র 5 মিনিটের জন্য কাজটা করব। 5 মিনিট পর যদি ভালো না লাগে, আমি ছেড়ে দেব। মজার ব্যাপার হলো, যখন আপনি নিজেকে বলেন যে মাত্র 5 মিনিট কাজ করতে হবে, তখন মস্তিষ্কের ভয়টা কেটে যায়, কারণ 5 মিনিট কাজ করা খুবই সহজ। আর একবার যখন আপনি কাজ শুরু করে দেন, তখন জাইগার্নিক এফেক্ট নামে একটি সাইকোলজিক্যাল বিষয় কাজ করে। আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ কাজ পছন্দ করে না, তাই একবার শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা কাজ করে ফেলি। শুরু করাটাই আসল যুদ্ধ, চালিয়ে যাওয়াটা সহজ। এখন আসুন বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে কথা বলি, যার নাম ফ্রিকশন বা ঘর্ষণ। লুসিয়া জর্জিও বলছেন, সেলফ ডিসিপ্লিন মানে শুধু ইচ্ছাশক্তি নয়, এটি হলো আপনার পরিবেশকে ডিজাইন করা। আপনি যদি ডায়েট করতে চান, কিন্তু আপনার ফ্রিজ ভরা থাকে আইসক্রিম আর চকলেটে, তাহলে আপনার ইচ্ছাশক্তি বেশিক্ষণ টিকবে না। আপনাকে খারাপ অভ্যেসের রাস্তায় ফ্রিকশন বা বাধা তৈরি করতে হবে, এবং ভালো অভ্যেসের রাস্তা মসৃণ করতে হবে। বইয়ের ভাষায় একে বলা হয় আইডেন্টিটি বেসড চেঞ্জ। আপনি যদি ফোন আসক্তি কমাতে চান, তবে ফোনটা হাতের কাছে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, এটা বোকামি। ফোনটা অন্য ঘরে গিয়ে রেখে আসুন। এই যে অন্য ঘরে গিয়ে ফোন আনা, এটা একটা বাধা বা ফ্রিকশন। এই ছোট্ট বাধাটাই আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এখন ফোকাসড কাজ করছেন। বইটিতে লেখিকা খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন, ডোন্ট নেগোশিয়েট উইথ ইয়োর সেলফ, অর্থাৎ নিজের সাথে দরাদরি করবেন না। আপনি কি কখনো এমন করেছেন, সকালে ব্যায়াম করবেন ঠিক করেছেন, কিন্তু সকালে উঠে নিজের সাথে আলোচনা শুরু করলেন, আজ কি সত্যি যাওয়ার দরকার আছে, শরীরটা একটু ম্যাজম্যাজ করছে না, আচ্ছা আগে একটু কফি খেয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে বসব। এই যে অতিরিক্ত ভাবনা, এটাই হলো অ্যাকশনের শত্রু। তাই বইয়ের পরামর্শ, সিদ্ধান্ত আগেই নিয়ে রাখুন। সকালে উঠে ভাববেন না কি করবেন, আগের রাতেই পোশাক ঠিক করে রাখুন। যখন সময় আসবে, রোবটের মতো অ্যাকশন নেবেন, কোনো ইমোশন নয়, শুধু এক্সিকিউশন। বন্ধুরা, এই অংশের মূল শিক্ষা হলো, অ্যাকশন বা কাজ করার জন্য পারফেক্ট ফিলিংসের অপেক্ষা করবেন না। আপনি যদি 3 সেকেন্ড রুল এবং 5 মিনিটের রুলটি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার প্রোডাক্টিভিটি বা কর্মক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, কাজ তো শুরু করলেন, কিন্তু সেই ফোকাস ধরে রাখবেন কিভাবে? আমাদের চারপাশে তো হাজার হাজার ডিস্ট্র্যাকশন, সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, অপ্রয়োজনীয় চিন্তা, এগুলো আমাদের ফোকাসকে টুকরো টুকরো করে দিচ্ছে।
লুসিয়া জর্জিওর বইতে এই ফোকাস ধরে রাখা এবং ডোপামিন ডিটক্স নিয়ে একটি সম্পূর্ণ অধ্যায় আছে যা বর্তমান যুগের জন্য অত্যন্ত জরুরি। ভিডিওর পরবর্তী অংশে আমরা ঠিক এটাই জানব, কিভাবে একটি হাইপার ফোকাসড বা গভীর মনোযোগের অবস্থা তৈরি করা যায় যেখানে বাইরের কোনো কিছুই আপনাকে বিরক্ত করতে পারবে না। এবং বিশ্বাস করুন, বইয়ের এই অংশটি আপনার মস্তিষ্কের গঠন সম্পর্কে আপনার ধারণা বদলে দেবে। বন্ধুরা, কাজ শুরু করা যুদ্ধের অর্ধেক জয় মাত্র। বাকি অর্ধেক হল সেই কাজে ফোকাস ধরে রাখা। আমরা পার্ট 3তে শিখেছি কিভাবে কাজ শুরু করতে হয়, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পড়তে বসার 10 মিনিটের মধ্যেই হাতটা নিষ্পিস করে ফোনটা ধরার জন্য, অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় মনে হয় যাই একটু ইউটিউব বা ফেসবুকে ঘুরে আসি। কেন এমন হয়? লুসিয়া জর্জিও তার সেলফ ডিসিপ্লিন বইতে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, যা শুনলে আপনারা চমকে যাবেন। আমাদের ফোকাস নষ্ট হওয়ার মূল কারণ আমাদের ইচ্ছাশক্তির অভাব নয়। মূল কারণ হল আমাদের মস্তিষ্কের ডোপামিন আসক্তি। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের একটি নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক পদার্থ যা আমাদের আনন্দ বা পুরস্কারের অনুভূতি দেয়। যখনই আমরা কোনো কাজ করে আনন্দ পাই, আমাদের মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে। সমস্যা হলো আধুনিক যুগে ডোপামিন 2 ধরনের হয়ে গেছে: সস্তা ডোপামিন বা দামি ডোপামিন। সস্তা ডোপামিন আসে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ভিডিও গেম খেলা, জাঙ্ক ফুড খাওয়া বা পর্নোগ্রাফি থেকে। এগুলোতে আপনার কোনো পরিশ্রম হয় না, কিন্তু মস্তিষ্ক প্রচুর পরিমাণে ডোপামিন পায়। অন্যদিকে দামি ডোপামিন আসে কঠিন কাজ থেকে, যেমন বই পড়া, ব্যায়াম করা বা কোনো প্রজেক্ট শেষ করা। এখানে আনন্দটা পেতে হলে আগে কষ্ট করতে হয়। লুসিয়া জর্জিও বলছেন, আমরা বর্তমানে ডোপামিন জাঙ্কি বা নেশাখোর হয়ে গেছি। আমরা এত বেশি সস্তা ডোপামিনে অভ্যস্ত হয়ে পড়েছি যে আমাদের মস্তিষ্ক এখন আর কঠিন কাজ বা বোরিং কাজ করতে চায় না। যখনই আপনি পড়তে বসেন, আপনার মস্তিষ্ক দেখে এখানে কোনো তাৎক্ষণিক আনন্দ নেই, তাই সে আপনাকে পুশ করে ফোনটা হাতে নেওয়ার জন্য। তাহলে এর সমাধান কি? বইটিতে এর সমাধান হিসাবে ডোপামিন ডিটক্স বা ডোপামিন উপবাসের কথা বলা হয়েছে। ভয় পাবেন না, এর মানে এই নয় যে আপনাকে সন্ন্যাসী হয়ে পাহাড়ে চলে যেতে হবে। লুসিয়া জর্জিও খুব প্র্যাকটিক্যাল একটি পদ্ধতির কথা বলেছেন। তিনি পরামর্শ দিচ্ছেন, দিনের নির্দিষ্ট কিছু সময়কে নো স্টিমিউলেশন জোন ঘোষণা করুন। যেমন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা কোনো ফোন বা স্ক্রিন স্পর্শ করবেন না। এই সময়টা আপনার মস্তিষ্ক সবচেয়ে শান্ত এবং শক্তিশালী থাকে। এই সময় যদি আপনি সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বা পৃথিবীর হাজারো সমস্যার খবর মাথায় ঢুকিয়ে দেন, তবে আপনার ফোকাস দিনের শুরুতেই নষ্ট হয়ে যাবে। বইটিতে আরেকটি চমৎকার কনসেপ্ট আছে, এমব্রেস বোরডাম বা একঘেয়েমিকে আলিঙ্গন করা। আমরা বোর হতে ভয় পাই। বাসে বসে আছি, সাথে সাথে ফোন বের করি। লিফটে দাঁড়িয়ে আছি, ফোন বের করি। আমরা আমাদের মস্তিষ্ককে 1 সেকেন্ডের জন্য বিশ্রাম দিই না। লেখিকা বলছেন, যখন আপনি নিজেকে ইচ্ছে করে বোর হতে দেবেন, ফোন ছাড়া চুপচাপ বসে থাকা, তখন আপনার মস্তিষ্ক তার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা ফিরে পাবে। তখন কঠিন কাজগুলোকেও আর ততটা কঠিন মনে হবে না। ফোকাস ধরে রাখার জন্য বইটিতে আরেকটি শক্তিশালী টেকনিকের কথা বলা হয়েছে, যার নাম ডিপ ওয়ার্ক। এটি হলো এমন একটি অবস্থা যখন আপনি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে শুধু একটি কাজেই ডুবে থাকেন। লুসিয়া জর্জিও বলছেন, মাল্টিটাস্কিং হলো প্রোডাক্টিভিটির সবচেয়ে বড় শত্রু। আমরা ভাবি একসাথে অনেক কাজ করলে আমরা স্মার্ট, কিন্তু গবেষণা বলছে মাল্টিটাস্কিং আমাদের আইকিউ কমিয়ে দেয়। বইয়ের পরামর্শ অনুযায়ী ফোকাস ধরে রাখতে চাইলে আপনাকে সিঙ্গল টাস্কিংয়ে অভ্যস্ত হতে হবে, অর্থাৎ এক সময়ে মাত্র একটি কাজ। যখন খাচ্ছেন তখন শুধু খান, টিভি দেখবেন না। যখন পড়ছেন তখন শুধু পড়ুন, গান শুনবেন না। বুলবুল হিসেবে আমি ব্যক্তিগতভাবে একটি টেকনিক ব্যবহার করি যা এই বইতে পরোক্ষভাবে উল্লেখ আছে, তা হলো দ্য নট টু ডু লিস্ট। আমরা সবাই তো টু ডু লিস্ট বা কাজের তালিকা বানাই, কিন্তু লুসিয়া জর্জিও বলছেন, সফল হওয়ার জন্য কি কাজ করবেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কি কাজ করবেন না। আপনার নট টু ডু লিস্টে থাকতে পারে: 1. রাত 10টার পর ফোন ব্যবহার করব না। কাজের সময় ব্রাউজারে অন্য কোনো ট্যাব খুলব না। বিছানায় শুয়ে কাজ করব না। যখন আপনি আপনার ডিস্ট্র্যাকশন বা বিভ্রান্তিগুলোকে আগেই চিহ্নিত করে রাখেন, তখন ফোকাস ধরে রাখা অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন বন্ধুরা, লুসিয়া জর্জিও বারবার একটি কথা মনে করিয়ে দিয়েছেন, ফোকাস ইজ আ মাসল। আপনি যত বেশি ডিস্ট্র্যাকশনকে না বলবেন, আপনার ফোকাস মাসল তত শক্তিশালী হবে। প্রথম দিকে খুব কষ্ট হবে, মনে হবে আপনি কিছু একটা মিস করছেন, ফোমো।
কিন্তু আপনি যদি 1 সপ্তাহ এই ডোপামিন ডিটক্স মেনে চলতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মনে হবে আপনার মস্তিষ্কের কুয়াশা কেটে গেছে। আপনি আবার সেই ছোটবেলার মতো গভীর মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আমরা কাজ শুরু করলাম, ফোকাসও দিলাম, কিন্তু অনেক সময় দেখা যায় কিছুদিন খুব জোশের সাথে কাজ করার পর আমরা হাঁপিয়ে পড়ি। আমরা বার্নআউট বা মানসিক ক্লান্তির শিকার হই এবং আবার আগের অলস জীবনে ফিরে যাই। কিভাবে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী বা পার্মানেন্ট করা যায়? কিভাবে এমন একটি সিস্টেম তৈরি করা যায় যাতে ডিসিপ্লিন মেনটেন করাটা কষ্টের না হয়ে অভ্যাসে পরিণত হয়? লুসিয়া জর্জিওর বইয়ের শেষ অংশে এই লং টার্ম সাস্টেনেবিলিটি বা দীর্ঘমেয়াদী টিকে থাকার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওর পরবর্তী এবং শেষ অংশে আমরা জানব কিভাবে নিজেকে মেশিনে পরিণত না করে আনন্দের সাথে ডিসিপ্লিন জীবনযাপন করা যায়। কারণ জীবনটা তো শুধু কাজের জন্য নয়, জীবনটা উপভোগ করার জন্য। বন্ধুরা, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শিখেছি কেন আমরা কাজ ফেলে রাখি, কিভাবে 3 সেকেন্ডের মধ্যে কাজ শুরু করতে হয় এবং কিভাবে ডোপামিন ডিটক্স করে ফোকাস ধরে রাখতে হয়। কিন্তু এই সব কিছুর পরও একটা বড় সমস্যা থেকে যায়, তা হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। অনেকেই এই ভিডিও দেখার পর প্রচণ্ড মোটিভেশন নিয়ে কাল থেকে 10 ঘন্টা কাজ করা শুরু করবেন, কিন্তু সমস্যা হলো 3 দিন পর আপনারা হাঁপিয়ে উঠবেন। চতুর্থ দিন আপনারা আবার আগের অলস জীবনে ফিরে যাবেন। এটাকে বলা হয় বার্নআউট। লুসিয়া জর্জিও তার সেলফ ডিসিপ্লিন বইতে এই বার্নআউট থেকে বাঁচার জন্য একটি অসাধারণ মানসিকতা বা মাইন্ডসেট শেয়ার করেছেন। লেখিকা বলছেন, সেলফ ডিসিপ্লিন মানে নিজেকে মেশিনে পরিণত করা নয়। আমরা মানুষ, রোবট নয়। আমাদের ক্লান্তি আসবেই। দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি কঠোর পরিশ্রম নয়, চাবিকাঠি হল সেলফ কম্প্যাশন বা নিজের প্রতি দয়াশীল হওয়া। শুনতে একটু অদ্ভুত লাগছে। ডিসিপ্লিনের বইতে দয়াশীল হবার কথা কেন? কারণ যখন আমরা একদিন রুটিন মেনটেন করতে ব্যর্থ হই, তখন আমরা নিজেকে দোষারোপ করি। আমরা ভাবি, ধুর, আমার দ্বারা কিচ্ছু হবে না। এই নেতিবাচক চিন্তা বা গিল্ট আমাদের আরও বেশি অলস করে দেয়। একে সাইকোলজিতে বলা হয় হোয়াট দ্য হেল এফেক্ট, অর্থাৎ যেহেতু ডায়েট ভেঙেই ফেলেছি, তাই আজ পুরো পিৎজাটাই খেয়ে ফেলি। বইয়ের পরামর্শ হলো, যখন আপনি ব্যর্থ হবেন, আর আপনি ব্যর্থ হবেনই, তখন নিজেকে ক্ষমা করুন। নিজেকে বলুন, ঠিক আছে, আজ ভুল হয়েছে, আমি মানুষ, কিন্তু আমি কাল আবার ট্র্যাকে ফিরে আসব। লেখিকা একটি গোল্ডেন রুল দিয়েছেন, নেভার ওয়েস্ট টুয়াইস। একদিন ব্যায়াম মিস হতে পারে, কিন্তু পরপর 2 দিন যেন মিস না হয়। প্রথম ভুলটা দুর্ঘটনা, কিন্তু দ্বিতীয় ভুলটা হলো নতুন একটি খারাপ অভ্যাসের শুরু। এরপর আসুন আইডেন্টিটি শিফট বা নিজের পরিচয় পরিবর্তনের বিষয়ে। বইটিতে বলা হয়েছে, সত্যিকারের পরিবর্তন তখন আসে যখন আপনি কাজ দিয়ে নয়, পরিচয় দিয়ে নিজেকে পরিবর্তন করেন। ধরুন, 2 জন মানুষ ধূমপান ছাড়ার চেষ্টা করছেন। আপনি যখন তাদের সিগারেট অফার করলেন, প্রথমজন বলল, না ধন্যবাদ, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি। দ্বিতীয়জন বলল, না ধন্যবাদ, আমি ধূমপাই নই বা আই এম নট আ স্মোকার। পার্থক্যটা ধরতে পেরেছেন? প্রথমজন মনে করছে সে এখনও ধূমপাই, শুধু নিজেকে কষ্ট করে আটকে রেখেছে, আর দ্বিতীয়জন নিজের পরিচয়টাই বদলে ফেলেছে। লুসিয়া জর্জিও বলছেন, নিজেকে বলুন না যে আমি সকালে ওঠার চেষ্টা করছি, বরং বলুন আমি একজন আর্লি রাইজার বা প্রভাতী মানুষ। যখন আপনি নিজেকে বলেন আমি একজন ডিসিপ্লিনড মানুষ, তখন আপনার মস্তিষ্ক সেই পরিচয়ের সাথে মিল রেখে কাজ করার চেষ্টা করে। এটাকে বলা হয় আইডেন্টিটি বেসড হ্যাবিট। বন্ধুরা, লুসিয়া জর্জিওর সেলফ ডিসিপ্লিন বইয়ে এই জার্নি আজ এখানেই শেষ হচ্ছে, কিন্তু আপনার জীবনের জার্নি এখান থেকেই শুরু। আমরা ভিডিওর শুরুতে যে আগামীকালের ফাঁদ বা টুমরো ট্র্যাপের কথা বলেছিলাম, মনে আছে? সেই ফাঁদ থেকে বের হবার একটাই রাস্তা, আজ এবং এখন। আপনাদের সামনে 2টি রাস্তা খোলা আছে। 1, সহজ রাস্তা, এই ভিডিওটি বন্ধ করে আবার সেই আগের জীবনে ফিরে যাওয়া, সেই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, সেই ফাস্ট ফুড, সেই কাল করব বলে কাজ ফেলে রাখা। এই রাস্তায় আরাম আছে, কিন্তু শেষে আছে এক বিশাল আফসোস বা রিগ্রেট। 2, কঠিন রাস্তা, আজই সিদ্ধান্ত নেওয়া যে আমি আমার ইম্পালস বা আবেগের দাস হয়ে থাকব না। এই রাস্তায় কষ্ট আছে, 3 সেকেন্ড রুল মানতে কষ্ট হবে, ফোন দূরে রাখতে কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করুন, এই রাস্তার শেষে আছে প্রকৃত স্বাধীনতা, গর্ব এবং সেই সফলতা যা আপনি সব সময় স্বপ্ন দেখেছেন। বুলবুল হিসেবে আমি আপনাদের শুধু পথ দেখাতে পারি, কিন্তু সেই পথে হাঁটতে হবে আপনাকেই।
লুসিয়া জর্জিউ যেমন বলেছেন, সেলফ ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ হল লক্ষ্য এবং অর্জনের মাঝখানের সেতু। সেতুটি পার হবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার। যদি আজকের এই বিস্তারিত আলোচনা বা মাস্টার ক্লাসটি আপনার জীবনের সামান্যতম উপকার করে থাকে, তবে আমি একটি অনুরোধ করব। এই ভিডিওতে আমরা অনেকগুলো টেকনিক নিয়ে কথা বলেছি। 3 সেকেন্ড রুল, 5 মিনিটের রুল, ডোপামিন ডিটক্স। আমাকে কমেন্টে জানান ঠিক কোন টেকনিকটি আপনি আগামীকাল নয়, আজ থেকেই শুরু করবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব। আর হ্যাঁ, আপনি যদি নিজেকে পরিবর্তনের এই যাত্রায় একাবোধ করেন, তবে মনে রাখবেন বুক এক্সপ্লোরার পরিবার সব সময় আপনার সাথে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরের সপ্তাহে আমরা নতুন কোনো বইয়ের জ্ঞান নিয়ে আবার আপনার সামনে হাজির হতে পারি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখবেন আপনার স্বপ্নের পথে একমাত্র বাধা আপনি নিজেই, এবং সেই বাধা সরানোর ক্ষমতাও আপনারই হাতে। ধন্যবাদ।